হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরও একটি সত্য ঘটনা অবলম্বনে একটি ভুতুড়ে কাহিনী নিয়ে। দেখতে থাকুন, শুনতে থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন শেষ পর্যন্ত। ঘটনাটি ৭০ দশকের আরাফাতের ময়দান, যেখানে হাজিরা হজ পালন করে। সেই স্থানের মসজিদে নামিরা থেকে অনতি দূরে। ২০ শতকের পরেও ওই সমস্ত স্থান শুধু হজের দিন লোক সমাগম থাকত। ২০০৪-৫ এর পর সরকার এসব জায়গায় ডেভেলপমেন্ট শুরু করে, কিন্তু এর পূর্বে হজের মাস ব্যতীত প্রায় সারা বছরই পরিত্যক্ত জায়গা হিসেবেই পড়ে থাকত। আজকে যে ঘটনাটা বর্ণনা করব, সেই ঘটনাটি শুনেছিলাম একজন ৬০ ঊর্ধ্ব আন্টির মুখে। উনি ছিলেন পাকিস্তানি নাগরিক। উনি পাকিস্তানি হলেও ওনার হাজবেন্ড ছিলেন বাংলাদেশি। তখন ২০০৩ সাল। আমরা রিয়াদ থেকে মক্কাতুল মুকাররমায় উমরা পালন করতে যাই। উমরা পালন শেষে আমরা পরিচিত একজনের বাসায় যাই ও সেখানে সেই পাকিস্তানি আন্টির সাথে আমাদের সাক্ষাৎ হয়। মক্কাতুল মুকাররমায় তথা সৌদি আরবে এমন অনেকে অবস্থান করতেন যারা ছিলেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তারা কিনা ১৯৬০ থেকে ১৯৭০-এর দিকে অভাব দুর্ভিক্ষের কাছে হার মেনে নিজের বাপ দাদার ভিটেমাটি বিক্রি করে রাজশাহী সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে ভারত, ক্রমান্বয়ে পাকিস্তান, এরপর লঞ্চ বা ফেরির মাধ্যমে ইরান, ইরাক হয়ে সৌদিতে প্রবেশ করতেন। হয়তো ওই দেশে এখনও আছেন তাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা। তারা অনেকেই সৌদি নাগরিকত্ব পেলেও কিং খালিদ ও কিং ফাহাদের পরবর্তী নিয়মের জন্য সৌদি নাগরিকত্ব অধিকাংশই বিদেশিরাই আর পান নাই। সেই আন্টির হাজবেন্ড ও উপরোক্তদের মতোই একজন অধিবাসী ছিলেন। ওনারা ভালো বাংলা পড়তে বা বলতে পারতেন না। এম্বাসিতে গেলেও তাদের বাংলা ট্রান্সলেশন করার জন্য একজন ট্রান্সলেটর থাকত। সে অনেক কথা বলতে গেলে শেষ হবে না হয়তো। সেই ঘটনাটি বলতে চাচ্ছি, সেটি হলো একদা এক দম্পতি তাদের অবসর সময় কাটানোর জন্য আরাফাতের ময়দানের পাশেই একটা খালি জায়গায় ঘুরতে যান। সুন্দর ও নির্জন দেখে একটি গাছের নিচেই ওনারা ওনাদের সফর সরঞ্জামাদি রেখে সময় নির্জনতা উপভোগ শুরু করেন। তাদের ১৭ মাস বয়সী একটি সন্তান ছিল, নাম সাইদ। সন্ধ্যা নামার পূর্বে আরো কিছু মানুষ তাদের আশেপাশে এসে বসা শুরু করেন। তাদের সাথেও বাচ্চা কাচ্চা ছিল এবং সবাই যে যার জায়গায় অবস্থান করে আনন্দ ফুর্তিতে সময় পার করছিলেন। বলা বাহুল্য যে ওই দেশে সময় পার করার জন্য কোনো নামি দামি পার্ক বা বিশেষ কোনো নির্দিষ্ট জায়গা লাগে না। নির্জন পরিচ্ছন্ন জায়গা থাকলেই অবসরে সেখানে সবাই আড্ডায় মেতে ওঠে। অনেক মানুষের মাইন্ডে নির্দিষ্ট কোনো টাইম সেটআপ নেই, যেমনটা বাংলাদেশে কিংবা অন্য অনেক দেশেই সবাই রাত ১২টার পর সময়টাকে নিষিদ্ধ সময় মনে করে ও বাসায় অবস্থান করার চেষ্টা করে, যার ফলে যথেষ্ট খোলামেলা ও হালকা পাতলা লোক সমাগম থাকলেও ওই সমস্ত টাইম পাসের জায়গা কখনো নির্জন হয়ে পড়ে না। সন্ধ্যার পর থেকে ধরে ফজর পর্যন্ত কেউ না কেউ চা, কফি, চকলেট সহ ক্রাঞ্চি মুখরোচক নাস্তা নিয়ে আড্ডায় মেতে থাকে। তেমনি ওই দিন আরাফাতের ময়দানের পাশের সেই জায়গাটায় সবাই সবার জায়গা থেকে অবসর সময় উপভোগ করছিল। একদম শুরুতে আসা দম্পতি সাইদের বাবা মা হঠাৎ করে দেখতে পেলেন খানিকটা দূরে একটি কাপল তাদের বাচ্চাকে অন্য একটি বাচ্চার কাছে রেখে কোথায় যেন যাচ্ছে। ভাবলেন হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। এমন সময় সন্ধ্যা নেমে এলো, মাগরিবের আজান হলো, সবাই সালাত আদায় করে নিল। উক্ত দম্পতি আবারও লক্ষ্য করলেন যে খানিকটা দূরে সন্ধ্যার পূর্বে বাচ্চা রেখে যাওয়া সেই দম্পতি এখনো ফিরে আসে নাই। ওই জায়গায় একটি শিশু কান্নাকাটি করছে। শিশুটির কান্না দেখে প্রথম দম্পতির মায়া লাগলো। তাদের একজন বাবা যে শিশুটিকে কোলে নিয়ে আদর করতে লাগলেন। শিশুটির বয়স আনুমানিক ৭-৮ মাস হবে। এভাবে কোলে করে নিয়ে আদর করতে করতে অপেক্ষায় থাকলেন
কখন শিশুটির বাবা মা ফিরে আসে। ঈশার আজান দিল, বাবা মা ফিরে আসলো না। রাত 9টা ছুঁই ছুঁই, তখনও বাবা মা ফিরে আসে নাই। আর শিশুটি তখন ক্ষুধার কারণে কান্না করছিল। আশেপাশে কয়েকজন থেকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ শিশুর বাবা মাকে চিনে না, আর তারা কোথায় গেছে বলতেও পারে না, কেননা এখানে সবাই সবার অজানা। আর তখন 80-র দশকে তো খুব উন্নত ছিল না কোনো কিছু, বা এত সিকিউরিটিও হাই ছিল না, যার ফলে অনেক কিছু শনাক্ত করা একটু দুষ্কর ছিল। কোলে নেয়া সেই বাবা ভাবছিলেন কিভাবে বাচ্চাটির কান্না থামানো যায়, কারণ ওর কান্না তাকে খুব কষ্ট দিচ্ছিল। তাদের সাথে থাকা সাইদের দুধের ফিডার বাচ্চাটির মুখে দিলেও সে খাইতে চাচ্ছিল না। এক পর্যায়ে সাইদের বাবা সাইদের মাকে বললেন যে, জানি না বাচ্চাটার বাবা মা কোথায় হারিয়ে গিয়েছে, তবে শিশুটির কান্না আমাকে কষ্ট দিচ্ছে। কান্না থামানোর জন্য তুমি ব্রেস্ট ফিডিং করিয়ে দেখো তো কান্না থামে কিনা। সাইদের মাও নরম মনের মানুষ ছিলেন, ভাবলেন শিশুই তো, তাকে এখন খাইয়ে দিই, পরে না হয় বাবা মা আসলে তাদেরকে জানিয়ে দিব যে আমি তার দুধ মা। যেই ভাবা সেই কাজ, শিশুটিকে কোলে নিয়ে পরম যত্নে তিনি দুধ খাইয়ে দিতে লাগলেন। অমনি বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল। এভাবে 10-15 মিনিট পার হওয়ার পর সাইদের মা উক্ত বাচ্চাটিকে দুগ্ধদান করা থেকে সরাইতে চাইলে বাচ্চাটা কোনোভাবেই তার ব্রেস্ট ছাড়ছিল না। এভাবে তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই বিফলে গেলেন। এদিকে সাইদও দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেটে গেল আধা ঘন্টা, 1 ঘন্টা, এভাবে রাত 10টা ছুঁই ছুঁই। আশেপাশের বাকি মানুষজনও যার যার আবাসস্থলে চলে গেছে। সাইদের বাবা অনেক চেষ্টা করেও শিশুটির বাবা মাকে খুঁজে পেলেন না। এমনকি শিশুটির ব্যাপারে কোনো তথ্যই তিনি সংগ্রহ করতে পারলেন না। এক পর্যায়ে স্বামী স্ত্রী বিরক্ত হয়ে বলাবলি করতে লাগলেন, নাকি কোনো বিপদ ডেকে নিয়ে আসলাম, আল্লাহই ভালো জানে। এমনও তো হতে পারে কারো বাচ্চা কেউ চুরি করে এনে ফেলে দিয়ে গেছে এখানে। আবার কোনো আইনানুগ ঝামেলায় পড়ব না তো, কারণ সজ্ঞানে কেউ নিজের বাচ্চা এভাবে ফেলে রেখে যাওয়ার কথা না। কিন্তু কোনোভাবেই কোনো কিছুরই সুরাহা হচ্ছিল না। রাত 11টা বাজার সাথে সাথে সাইদের মা অনুভব করতে লাগলেন ওনার শরীরে কোনো শক্তিই যেন নাই। ক্রমশ তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন। সাইদের বাবা সিদ্ধান্ত নিলেন হসপিটালে যাবেন এবং সেই সাথে পুলিশের সাহায্যও নেবেন। ট্যাক্সিতে করে তারা রওনা দিলেন স্থানীয় হসপিটালের দিকে। ততক্ষণে সাইদের মায়ের শরীর নীল বর্ণ ধারণ করা শুরু করেছে। তখনও তিনি চেষ্টা করে যাচ্ছিলেন দুধ ছাড়ানোর, কিন্তু মনে হচ্ছিল এক মহাশক্তিমান শিশু তার কোলে বসে আছে। সাইদের বাবা ড্রাইভারকে তাড়া দিচ্ছিলেন যেন দ্রুত ড্রাইভ করে, কিন্তু সেই রাত্রে হসপিটালে যাওয়ার রাস্তাও যেন শেষ হচ্ছিল না। সাইদ ও খিদেই যন্ত্রণায় কান্না করছিল। অবশেষে তারা এসে পৌঁছালেন হসপিটালে। একজন ফিলিপাইনি নার্সের সাহায্যে সাইদের মাকে ট্রলিতে করে ইমার্জেন্সিতে নেওয়া হলো। সাইদের বাবা রিসেপশনে চলে গেলেন ফাইল তৈরি করতে। নার্সরা ব্যর্থ হয়ে গেলেন অক্সিজেন মাস্ক লাগানো ও ব্লাড প্রেশার মাপা সহ চিকিৎসা শুরু করার সহ যাবতীয় প্রাথমিক কাজে। ফাইল তৈরি করা হয়ে গেলে সাইদের বাবা এসে চেক দিলেন বাচ্চাটা দুধ ছেড়েছে কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাচ্চাটিকে আর কোথাও দেখা যাচ্ছিল না। তখন তিনি নার্সদেরকে জিজ্ঞাসা করলেন যে সাইদের মার কোলে থাকা বাচ্চাটা কোথায়। নার্সরা বললেন, কিসের বাচ্চা? কোনো বাচ্চা তো ওনার কোলে ছিল না। সাইদের বাবা একটু রেগে গিয়ে বললেন, বাচ্চা ছিল না মানে? সেই বিকেল থেকে এক নাগাড়ে উনি একটা বাচ্চাকে দুধ খাইয়ে যাচ্ছেন, আর আপনারা বলতেছেন কোনো বাচ্চা নেই। নার্সরা তখন শান্তভাবেই বললেন, আপনি যখন এসেছেন এবং গাড়ি থেকে যখন সাইদের মাকে আমরা নামিয়ে নিচ্ছিলাম, তখন সাইদ ব্যতীত অন্য কোনো বাচ্চা আপনাদের গাড়িতে ছিল না। আর দুধ খাওয়া তো দূরের কথা, তবে সাইদের মাকে আমরা চেক দিয়েছি, ওনার শরীরে কোনো রক্ত নেই, তাই আর্জেন্ট রক্ত লাগবে। নার্সদের কথা শুনেও নিজে সবকিছু পর্যবেক্ষণ করে সাইদের বাবার মাথায় হাত। তৎক্ষণাৎ উনি গেলেন সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজতে, যে ট্যাক্সির মাধ্যমে উনি এখানে এসেছেন, এবং মেইন রাস্তায় যেয়ে উনি ড্রাইভারকে খুঁজে পান। ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে সাইদের মায়ের কোলে থাকা অন্য একটি বাচ্চাটিকে উনি কোথাও দেখেছেন কিনা।
ড্রাইভার বয়স্ক মানুষ, উনি বললেন যে, না বাবা, আমি তো আপনাদের এই শিশু সাইদ ব্যতীত দ্বিতীয় কোনো শিশুকে আপনাদের সাথে দেখি নাই। তিনি আরো বললেন যে তাদেরকে হসপিটাল আনার পূর্ব পর্যন্ত গাড়িটিকে অস্বাভাবিক মনে হচ্ছিল। যখনই ওনারা হসপিটালে এসে পৌঁছালেন তখনই গাড়ি আস্তে আস্তে হালকা হওয়া শুরু করে। নার্স এবং ড্রাইভার এই কথা শুনে সাইদের বাবা মার মাথা ঘুরছিল। যদি সাইদ ব্যতীত অন্য কোনো শিশু না থাকে তাহলে বিকেল থেকে কে সাইদের মার দুধ খেয়ে যাচ্ছিল, আর সে অদৃশ্যই বা হলো কিভাবে? এসব ভাবতে ভাবতে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। চোখ খুলে উনি নিজেকে একটি সাদা বেডরুমে আবিষ্কার করেন। তখনই একজন নার্স এসে ওনাকে মুচকি হেসে শুভ সকাল জানায়। জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সাইদের বাবা নার্সকে সবার আগে ওনার স্ত্রীর কথা জিজ্ঞাসা করেন। নার্স এসব কথার উত্তর না দিয়ে আগেই নাস্তা করে নিতে বলে, আর সে আরো জানায় যে নাস্তার পর এইসব বিষয়ে আলোচনা হবে। তিনিও নির্বিকার হয়ে নাস্তা গ্রহণ শুরু করে দিলেন। এরপর ডক্টর এসে সাইদের বাবাকে চেক দিয়ে বললেন তিনি এখন পরিপূর্ণ সুস্থ ও বাড়ি যেতে পারবেন। আবু সাইদ পুনরায় সাইদ ও তার মার কথা জানতে চাইল। তখন ডাক্তার জানালেন যে ওই রাত্রে সাইদের বাবা অজ্ঞান হওয়ার পর সাইদের মার অবস্থার অবনতি হতে থাকে। শরীরে রক্ত না থাকায় তারা ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতেই সাইদের মা দুনিয়া থেকে চলে যান। সাইদের বাবার ওয়ালেটে সাইদের নানির বাসার ঠিকানা পেয়ে সেখানে যোগাযোগ করেন ও সাইদের নানি আসেন এবং সাইদ তার নানির কাছেই আছে, আর ডেড বডি আপাতত হিমাঘরে রাখা হয়েছে। সাইদের বাবা পাগল প্রায় হয়ে ডেড বডিটা দেখতে চাইলেন। ডাক্তার তখন তাকে সাথে করে নিয়ে সেটা দেখাতে চলে গেলেন। স্ত্রীর নীলাভ লাশ দেখে সাইদের বাবা অঝোরে কান্না করতে লাগলেন। তারপর মেডিকেলের কাগজপত্র ও দাফনের কাজ শেষ করে বাড়িতে চলে এলেন। সাইদ তার নানির কাছে বড় হইতে লাগলো। একদিন মসজিদে জামাতে সালাতরত অবস্থায় সাইদের বাবা ফুপিয়ে কান্না করছিলেন। সালাত শেষে ইমাম সাহেব সাইদের বাবার কাছে জানতে চাইলেন যে কেন এত কষ্ট, কেন এত কান্না। সাইদের বাবা তখন সবকিছু সেই ইমাম সাহেবকে খুলে বলেন। ইমাম সাহেব সব শুনে সেই জায়গায় যেতে চাইলেন যেখানে সাইদের মা উক্ত শিশুটিকে দুগ্ধ দান করেছিলেন। অতঃপর ঈশার সালাত শেষে তারা দুইজনই সেই জায়গায় গিয়ে উপস্থিত হলেন। কিছুক্ষণ অবস্থানের পর ইমাম সাহেব তাকে নিয়ে বাসায় চলে এলেন। পুনরায় ওই জায়গায় যেতে নিষেধ করলেন। কারণ স্বরূপ জানালেন যে সেখানে কিছু দৈত্যাকারের জিন্নাত বসবাস করছে, আর এরা বিভিন্ন সুরতে সেখানে অবস্থান করছে, যেমন সাপ, বিড়াল ও মানব রূপে। ইমাম সাহেব বললেন যে ওই দিন যে শিশুটি সাইদের মার দুগ্ধপান করেছিল সেই শিশুটা মূলত একটা বৃদ্ধ জিন। শুধু তাই নয়, সাইদের বাবা মায়ের আশেপাশে যত কাপল বা বাচ্চারা ছিল তারা প্রত্যেকেই জিন। হয়তো সাইদের বাবা মা এত কিছু সেটা খেয়াল করেননি। ইমাম সাহেবের কথা শুনে সাইদের বাবা হঠাৎ করে মনে পড়ল ওই দিন একটা জিনিস ওনারা দেখলেও খুব একটা মনোযোগ দেননি, আর সেটা হলো পরন্ত বিকেলে তাদের সাথে থাকা অনেকেরই ছায়া দেখা যায় নাই। কিন্তু কেন যেন বিষয়টাকে তারা তেমন ফোকাস দেন নাই। ইমাম সাহেব আরো বললেন সম্ভবত সাইদের মা দোয়া না পড়েই সাইদকে বুকের দুধ খাইয়েছিলেন, আর এটা দেখেই তাদের একজনের শয়তান জিনের লালসা লেগে যায়। সে শিশুর বেশভূষা নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে ও এই সুযোগে সাইদের মায়ের রক্ত পান করে। সেই আন্টি থেকে সব শোনার পর শরীর হিম হয়ে গিয়েছিল। ওই আন্টি দুনিয়াতে নেই, কিন্তু ওনার বলা অনেক কাহিনী স্মৃতিতে আছে। আপনাদের যদি গল্পটি শুনে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশেই থাকুন। এরকম আরো ভুতুড়ে সত্য ঘটনা অবলম্বনে ভুতুড়ে গল্প কাহিনী পেতে প্রতিদিন রাত 9টায় আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের এরকম সত্যি ঘটনা জানা থাকলে, এরকম ভুতুড়ে লোমহর্ষক সত্যি ঘটনা জানা থাকলে কমেন্টে আমাদেরকে জানাবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে ওখানেও পাঠাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।